মেহেদী ভাই, এবারের বইমেলায় আমি দেখলাম যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জাফর ইকবালের বই খুব কম বিক্রি হচ্ছে এবং কিছু কিছু স্টলে তার বই নেই এবং এক হিসাবে জাফর ইকবাল নিষিদ্ধ। জাফর ইকবালের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমাদের শৈশব, কৈশোর এবং তারুণ্যের শুরুর দিকটা জাফর ইকবাল ছিলেন একটা ট্রেন্ড। বাংলাদেশের রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি যেখানে যাবেন জাফর ইকবাল একটা ট্রেন্ড ছিলেন। রাজনীতি নিয়ে তিনি একটা সময় কথা বলেছেন, সাহিত্য সংস্কৃতি তার বিভিন্ন ধরনের অবদান আছে, বিশেষ করে দীপু নাম্বার 2 আপনারা যদি দেখে থাকেন। তো সব মিলিয়ে তাকে আমরা সবসময় শ্রদ্ধার আসনে রেখেছি। সর্বশেষ আগস্ট, জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনকে নিয়ে তিনি, আন্দোলনের যারা অংশগ্রহণকারী তাদেরকে নিয়ে একটি বেফাস কথা তিনি বলার কারণে আজকে তাকে ঘিরে বিভিন্ন ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে। এই ধূম্রজালের মধ্যে তিনি একরকমের রহস্য পুরুষে পরিণত হয়েছেন, যেটা আমাদেরকে, নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ব্যথিত করেছে। আমরা বলতে চাই যে জাফর ইকবাল এত দুঃসাহসিক অভিযানের গল্প আমাদেরকে শুনিয়েছেন, এত দুঃসাহসিক গল্প আমাদেরকে পড়িয়েছেন, তিনি কেন এত ঠুনকো একটা আন্দোলন বা ঠুনকো একটা জায়গায়, ঠুনকো একটা কথায়, ঠুনকো একটা চেষ্টায় তিনি কেন হারিয়ে যাবেন? তার মানে তিনি নিজেকে আসলে ঠুনকো হিসেবেই প্রমাণ করলেন। কারণ তিনি তো বলেছিলেন যে যারাই আন্দোলন করছে তারাই সেটা, যারা এই আন্দোলন করছে তাদেরকে আমি দেখতে চাই না, যারা এই আন্দোলন করছে যেখান থেকে করছে সেখানে আমি যেতে চাই না। এমন একটা বিষয় এমন ভাবে বলেছেন যে এই আন্দোলনটা ঠুনকো, এমন ভাবে তিনি উপস্থাপন করেছেন। তো যদি আন্দোলনটা ঠুনকো হয়ে থাকে, আপনি কেন পালিয়েছেন? আবার যদি আন্দোলন ঠুনকো না হয়ে থাকে, আপনি কেন এখন আপনার মতো করে সামনে আসতে পারছেন না? তার মানে সব মিলিয়ে মনে হচ্ছে যে একরকমের ধূম্রজাল আমাদের সামনে তিনি নিয়ে এসছেন। আর হুমায়ুন আহমেদের ভাই, আমাদের উম্মাদের আহসান হাবিবের ভাই, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধিকার সবকিছুর সাথেই কোনো না কোনো ভাবে কিন্তু জাফর ইকবালের নামটি জড়িত। তথ্য প্রযুক্তি বলেন, সবকিছুর সাথেই তিনি এভাবে পালিয়ে থাকবেন, তিনি এভাবে লুকিয়ে থাকবেন, তিনি এভাবে গা ঢাকা দিয়ে থাকবেন, সেটা আমরা প্রত্যাশা করি না। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, জাফর ইকবাল তসলিমা নাসরিনকে অনেক আগে ছাড়িয়ে গেছেন। জাফর ইকবাল তসলিমা নাসরিনকে কিভাবে ছাড়িয়ে গেছে? এই যে আস্তিক নাস্তিকের যেই প্রকারভেদ আমরা করি, যে কোরআন নিয়ে প্রশ্ন করলেই সে হচ্ছে নাস্তিক, হ্যাঁ, আবার ধর্ম নিয়ে কোন রকমের প্রশ্ন তৈরি করলেই সে নাস্তিক। তো এই জায়গাটা তসলিমা নাসরিনকে ছাড়িয়ে অনেক আগেই ছাড়িয়ে গিয়েছেন জাফর ইকবাল। কারণ জাফর ইকবাল ধর্মে বিশ্বাসী না, তিনি কিন্তু কখনোই পশ্চিম দিকে উষ্টা খেয়েও পড়েন না। তো যে ব্যক্তি পশ্চিম দিকে উষ্টা খেয়ে পড়েন না, যদিও আস্তিক এবং নাস্তিকের যে বলার যে রাইট সম্পূর্ণ রাখেন আল্লাহ তাআলা, গায়েবের মালিক আল্লাহ, তিনি ভালো জানেন যে আসলে যে মোহাম্মদ জাফর ইকবাল কতটা মোহাম্মদকে ধারণ করেন, কতটা কোরআনকে ধারণ করেন। নিজের নামের আগে মোহাম্মদ থাকলে তো আর হবে না। অনেকে দেখবেন নিজের নামের আগে মোহাম্মদ রাখে কিন্তু মদ খায়, মাতলামি করে, নারী লিপ্সুতা আছে, দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে। এমন অনেক ব্যক্তি আছে যাদের নামের আগে মোহাম্মদ আছে কিন্তু ঘুষের রাজা তিনি। আগে এই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত আমরা শুনেছি। সেই ব্যক্তি এখন আমাদের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের দায়িত্বে আছেন। তো মোহাম্মদ থাকলে তো আর হয় না, আস্তিক নাস্তিক বাদের একটা ব্যাপার থাকে। তো তসলিমা নাসরিন যেভাবে আল্লাহকে নিয়ে প্রশ্ন করেছেন, কোরআনকে নিয়ে প্রশ্ন করেছেন, প্রশ্নবিদ্ধ জায়গা তৈরি করেছেন, ঠিক তার চেয়েও এক পশলা বেশি ভূমিকা রেখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। তো সেই মোহাম্মদ জাফর ইকবাল যদি পালিয়ে থাকে, সেটা আসলে দুঃখজনক। আমরা বলতে চাই, আপনার এত সাহস, আপনি এত পারেন, তাহলে কেন আপনি পালিয়ে থাকেন? সামনে আসেন, মানুষের সামনে এসে কথা বলেন। আর বই নাই, জাফর ইকবালের বই নাই মূলত দুটি কারণে। প্রথমত, বাংলা একাডেমি কর্তৃপক্ষ, সংস্কৃতি মন্ত্রণালয় চায় না কোন রকমের দ্বন্দ্বে জড়াতে শিক্ষার্থীদের সাথে, যে কারণে তারা একটা অলিখিত নির্দেশনা দিয়েছেন যে অমুকের বই, অমুক জনকের বই, অমুক স্বাধীনতার স্থপতির বই বা অমুকের বই, তমুকের বই, এগুলো রাখা যাবে না। এক রকমের অলিখিত নির্দেশনা আছে, যে কারণে শুধু মোহাম্মদ জাফর ইকবাল নয়, এই ঘরানার অনেকের বই, প্রায় 2 শতাধিক লেখকের বই স্টলে প্রদর্শন করা এখন একরকমের নিষিদ্ধ।